নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মেষ রাশিতে রবির ট্রানজিট, মেষ রাশিতে রবির আগমন, এর ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 5টি নেগেটিভ প্রভাব আমি লক্ষ্য করতে পারছি। সেই প্রভাব নিয়েই আমি আলোচনা করব। এখন রবি মেষ রাশিতে উচ্চস্থ মানা হয়। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। উচ্চস্থ মঙ্গল এবং উচ্চস্থ রবির একত্রীকরণে মঙ্গল পাওয়ারলেস হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে। কেন না, মঙ্গল যদি আগুনের গোলা হয় তাহলে রবি সূর্য কিন্তু আগ্নেয়গিরি, তাহলে আগ্নেয়গিরির সামনে যদি আগুনের গোলা যায় তাহলে আগুনের গোলা কিন্তু ধ্বংস হয়ে যায়, স্ম্যাশড হয়ে যায়, ভস্মীভূত হয়ে যায়। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা যেটা কন্যা রাশি সাপেক্ষে মেষ রাশিটা কিন্তু 8 নাম্বার ঘর। তাহলে 8 নাম্বার ঘরটাকে মারক স্থান বলা হয়, সাইলেন্ট কিলার বলা হয়, লেন্দি প্রসেস বলা হয়। তাহলে 8 নাম্বার ঘরে রবি উচ্চস্থ হয়ে রয়েছে, নেগেটিভ ঘরে রবি উচ্চস্থ হয়ে রয়েছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে 8 নাম্বার ঘরটা মঙ্গলের ঘর, মেষের ঘর, অধিপতি গ্রহ যে মঙ্গল, তার 3টে দৃষ্টি রয়েছে, 4 নাম্বার দৃষ্টি, 7 নাম্বার দৃষ্টি এবং 8 নাম্বার দৃষ্টি। কিন্তু যেহেতু রবি মঙ্গলের যে পাওয়ারটা অবজর্ভ করে নিয়েছে, তাই জন্য মঙ্গলের যে দৃষ্টিগুলো, 3টে দৃষ্টি, সেখানে কিন্তু রবির প্রভাব লক্ষ্য করা যাবে। রবির যে পাওয়ারটা কিন্তু ইমপ্লিমেন্ট হবে। তাহলে কন্যা রাশির সাপেক্ষে মঙ্গলের প্রথম দৃষ্টি যে 4 নাম্বার ঘরে, তাহলে কন্যা রাশি সাপেক্ষে সেটা 11 নাম্বার ঘর হলো। 7 নাম্বার কন্যা রাশি সাপেক্ষে সেটা দ্বিতীয় হাউস হলো, সেকেন্ড হাউস হলো। আর 8 নাম্বার ঘরে দৃষ্টি কন্যা রাশি সাপেক্ষে সেটা থার্ড হাউস হলো। তাহলে এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, 11 নম্বর ঘরটা হচ্ছে চন্দ্রের ঘর। এই চন্দ্রের ঘরে রবির যে অবস্থান বা রবির ভাইব্রেশন বা রবির প্রভাব যেটা লক্ষ্য করা যাচ্ছে, কেন লক্ষ্য করা যাচ্ছে? আগেই বললাম যে মঙ্গলের পাওয়ারকে অ্যাবজর্ব করে নেওয়ার জন্য মঙ্গলের যে 3টে দৃষ্টি, সেই দৃষ্টিতে কিন্তু রবির প্রভাব বর্তাবে, ইমপ্লিমেন্ট হবে। কখনোই মঙ্গলের প্রভাব ইমপ্লিমেন্ট হবে না। তাহলে রবির প্রভাব যদি 11 নাম্বার ঘরে লক্ষ্য করা যায়, রবি মানে বলেছি ফ্লাকচুয়েশনের কারকতা। তাহলে 11th হাউস মানেটা কি? 11th হাউস মানে কর্মফলের জায়গা। 11th হাউস মানেটা কি? 11th হাউস মানে হচ্ছে আমি 5%, 10%, 15%, 20% সফল হলাম, সেখান থেকে 30%, 50%, 60% সফলতায় ত্বরান্বিত হওয়াকে কিন্তু 11th হাউস দ্বারা বোঝা যায়। আবার যদি 11-5 কানেকশন লক্ষ্য করা যায়, তাহলে বন্ধুত্বের জায়গাটাও লক্ষ্য করা যায়। বন্ধুত্বের দ্বারা কি ফিডব্যাক হচ্ছে, বন্ধুত্বের সাথে সম্পর্ক স্থাপন কিভাবে হচ্ছে এবং তার রেজাল্ট কি হচ্ছে, সেটা 11th কানেকশনের মধ্যে দিয়েও বোঝা যায়। তাহলে এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে প্রথমত বন্ধুত্বের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। দ্বিতীয়ত রবির এই যে ট্রানজিট এবং মেষের ঘরের ট্রানজিট, তার ফলে আমার কর্মফলের জায়গায় কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে। আমরা যখন কোনো কর্ম করি তার সাথে সংযোগ, সো কল্ড লাক, ভাগ্য, নিয়তি অ্যাড হয়ে গিয়ে কর্মফল হয়। তাহলে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই যে লাক ফ্যাক্টর কোনোভাবে কাজ করবে না। সংযোগের জায়গা, ললাট লিখন, কপাল, হোয়াট এভার যাই বলা হোক, তার রিফ্লেকশন বা রেজাল্ট কখনো বোঝা যাবে না। যেই
কথাটা আমি অন্তত কয়েক লক্ষবার বলেছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাহলে আমার যে সফলতাটা চাইছি তার জন্য কি আমি নিজেকে উপযুক্ত করেছি, তবেই আমি সফল হব, আদারওয়াইজ নট। কোন রকমের লাক ফ্যাক্টর কাজ করবে না, লড়ার লিখন কপাল কোনো কিছু কাজ করবে না। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে কন্যা রাশি সাপেক্ষে 5th হাউসের জায়গাটায় যেহেতু রবির ইম্প্যাক্ট, এবং সেখানে কিন্তু তাহলে কি হচ্ছে, গ্রহণ সৃষ্টি হচ্ছে শনি এবং রবি, কেননা 5 নম্বর ঘরটা মকরের ঘর। তাহলে সফলতাকে ত্বরান্বিত করা, ইনক্রিজ করা, 20% সফলতা থেকে 30%, 40%, 50% সফলতায় ত্বরান্বিত হওয়ার জায়গা কখনোই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না পজিটিভ অর্থে। আমি যে অবস্থায় রয়েছি সেই অবস্থায় স্ট্যাগ হয়ে রয়েছি, সেখান থেকে আমার ইনক্রিজ হওয়ার জায়গাটা কিন্তু সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা কেন লক্ষ্য করা যাচ্ছে না, তার কারণ 2nd হাউস এবং 3rd হাউসকেও কিন্তু হিট করছে মঙ্গল, প্রভাবটা রবির। তাহলে আমার যে মানসিকতা মনোভাবের জায়গায় 8 নাম্বার ঘরটা নেগেটিভ ঘর, তাহলে তার প্রভাব যখন আসছে, তাহলে রবির সদর্থক প্রভাব আমার মানসিকতা মনোভাবের জায়গাটায় লক্ষ্য করা যাচ্ছে না। চটজলদি সফলতার জন্য কম্প্রোমাইজ করছি, চটজলদি সফলতার জন্য স্যাক্রিফাইস করছি, চটজলদি সফলতার জন্য অ্যাডজাস্ট করছি, বা আমার এমন একটা সিচুয়েশন দেখা যাচ্ছে আমি অহেতুক অ্যাডজাস্ট, কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করছি। এবং তার ফলে কি হয়, তুমি যদি একটা প্রোডাক্ট হও তাহলে তোমাকে মিসইউজ করা হচ্ছে এবং তুমি অত্যন্ত চটুল হয়ে যাচ্ছ, হালকা হয়ে যাচ্ছ, এবং তার ফলে তুমি তোমার সঠিক মূল্যটা পাচ্ছ না। তার ফলে তোমার যে উন্নতির জায়গা, সেই জায়গাটা কি হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে। ওই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এখন বলা হয় মাছে ভাতে, ওই চলছে, 30,000 টাকা ইনকাম করছি, 30,000 টাকাই অনেক, বাস ওটা দিয়ে আমার জীবন মোটামুটি চলে যাচ্ছে, ওখান থেকে বাড়ছেও না, ওখান থেকে দেখা যাচ্ছে ফ্লাকচুয়েশন 25-30, 25-30 চলে তো যাচ্ছে, ব্যাস। কিন্তু আমরা সবাই জানি আজকালকার দিনে 30,000 টাকায় কিচ্ছু হয় না, কিচ্ছু না। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম যে আমার দেখা যাচ্ছে চাহিদা এতটা, আমার আর্নিং এতটা, আমার সব চাহিদাকে গুটিয়ে এনে আর্নিং এর চাইতেও কমিয়ে দিলাম, বাস আমি খুব সুখে আছি, ভালো আছি, শান্তিটাই শেষ কথা। অর্থ কি শেষ কথা? কাপুরুষদের কথা, কাপুরুষদের কথা। জীবন গাড়ির পেট্রোল হচ্ছে অর্থ, টাকা মাটি, মাটি পর, হ্যান ত্যান অনেক কথা আছে। এই সমস্ত কথাকে আমি কখনো গ্রহণও করিনি, এই কথা শুনিও না। আগে কোটি টাকার মালিক হয়ে দেখাও, তারপর টাকা কিছুই নয়, মানুষ আজ আছে কাল আছে, এই যে ফিলোসফিক্যাল কথা পরে। আগে জীবন গাড়ির পেট্রোল যে অর্থ, সেই অর্থ হাসিল করে দেখাও, আর তা না হলে তুমি কাপুরুষ। ইনকাম করতে পারছো না, অর্থ পাচ্ছ না, তখনই হয়ে যাচ্ছে। আর বললাম না সেই সমস্ত কথা, আমি কাউকে শত্রু বানাতে চাই না। যাই হোক, আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, কেন মাটির ঘরে বাঁশের খুঁটি হতে যাবে? আর যাদের মাটির ঘরে বাঁশের খুঁটি, হ্যাঁ, পাকা, যাদের দালান করার ক্ষমতা নেই, তারাই মা 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 পাইয়ে দে, মা পাইয়ে দে, মা চাই না তোর কোলে আশ্রয় চাই। আগে নিজেকে বাঁচাও, আগে নিজেকে প্রতিষ্ঠিত করো, তারপর মা মা করো, তারপর বলো টাকা মাটি, মাটি টাকা, তারপর বলো অর্থের কোনো মূল্য নেই। আগে নিজেকে প্রতিষ্ঠিত করো, দেখাও যে অর্থ ইনকাম করতে পারি, তারপর ফিলোসফিক্যাল কথাবার্তা বলো। সরি টু সে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, 8 নাম্বার ঘরকে সমসপ্তমী দৃষ্টি দিচ্ছে, যেহেতু 2nd হাউস, 2nd হাউস মানে কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গা, নঙ্গর্থক দৃষ্টিভঙ্গির জায়গা চলে আসছে।
সেকেন্ড হাউস দ্বারা কিন্তু সঞ্চয়ের জায়গা, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু অর্থনৈতিক জায়গা। রিফ্লেকশনে যখন 8 নাম্বার ঘরকে হিট করছে, 8 নাম্বার ঘরটা হচ্ছে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। তার মানে আমি আগেই যেটা বললাম, আমি অত্যন্ত দেখা যাচ্ছে আমার অনেক চাহিদা, আমি চাই অনেক অর্থ, অর্থ কে না চায়, কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে আমি যে কাজ করছি সেখান থেকে আমার অর্থনৈতিক স্টেবিলিটির জায়গা, স্যাটিসফ্যাকশনের জায়গা সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না, সঞ্চয়ের জায়গা সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। সেকেন্ড হাউস 8 নাম্বার ঘরে হিট হলে অনেক সময় যেই পথে গেলে আমরা সফল হই, আমরা উল্টো পথে যাই বা ভুল পথে যাই, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। আবার থার্ড হাউস দ্বারা কিন্তু এখনকার সংযোগকেও বোঝা যায়, এবং তার ফলে কি হয়ে গেছে, যেহেতু 8 কানেকশনের মধ্যে রয়েছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাকে হিট করছে, রবিকে হিট করছে, 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ। কেননা কন্যা রাশি যদি হয়, সিংহ রাশি কিন্তু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ। ওয়েস্ট অফ মানির জায়গাটাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু দৃষ্টিভঙ্গির জায়গাটাও বোঝা যায়, তাই জন্য ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, এবং ইলিগাল অ্যাক্টিভিটিস এর জায়গাটাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যদি 4 কানেকশন দেখি, 11 কানেকশন দেখি, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং বা সম্পর্কের জায়গাটাও সঠিক মতো লক্ষ্য করা যাচ্ছে না, বা আমার পরিবারের মধ্যে আমি ইনসিকিউর জোনে রয়েছি বা স্যাটিসফ্যাকশন বহির্ভূত হয়ে রয়েছি। কেননা 4th হাউস কিন্তু জীবনের আনন্দকেও কিন্তু রিপ্রেজেন্ট করে, নেগেটিভ ইনফ্লুয়েন্স। মায়ের সাথে পজিটিভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না, বা মাতৃ প্রভাব সঠিক মতো লক্ষ্য করা যাচ্ছে না। বৃহস্পতি এবং শুক্র দুটোই ড্যামেজ হয়ে যাচ্ছে 8 নম্বর ঘরের রবির দ্বারা, এবং 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ 8 নম্বর ঘরে রয়েছে। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমি যদি স্ত্রী হই, স্বামীর সাথে সঠিক বন্ডিং লক্ষ্য করা যাচ্ছে না, আমি যদি স্বামী হই তাহলে স্ত্রীর সাথে সঠিক বন্ডিং লক্ষ্য করা যাচ্ছে না, বিবাহ বহির্ভূত সম্পর্কের জায়গাটাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন, অথচ কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে, এমন একটা অড সিচুয়েশনের জায়গাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস, মনে মনে কষ্ট পাচ্ছি তবুও অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে, মনের বিরুদ্ধে গিয়ে অ্যাডজাস্ট করতে হচ্ছে, মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হচ্ছে, মনের বিরুদ্ধে গিয়ে স্যাক্রিফাইস করতে হচ্ছে। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আবার যদি লক্ষ্য করা যায় 3-9 কানেকশন, সেম সেক্স থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা। আমি একটা এক্সাম্পল দিই, আমি এবং আমার ওয়াইফ রয়েছি, আমার একজন বন্ধু, ও প্রাণের বন্ধু, আমার সাথে আসে, সবকিছু করে। যখন আমি থাকি না, এই বৌদি একা আছে, একটুখানি বাজারটা করে দিবি তো, সরি এটা খাচ্ছি তো, বুস্টার জাস্ট চেম্বার করে এলাম জাস্ট, তাই জন্য আমার এখন বুস্টারের প্রয়োজন হচ্ছে, তাই জন্য ঢেকুর উঠছে, সরি। তাহলে দেখা গেল আমার বন্ধুকে, একদম বন্ধু, প্রাণের বন্ধু, দেখা গেল পরবর্তীকালে আমার বউয়ের সাথেই তার সম্পর্ক স্থাপন হয়ে গেল। এক্সাম্পল বোঝাবার জন্য বোঝাচ্ছি। তাহলে ফ্যামিলি ফ্রেন্ড বা বন্ধু বা খুব ক্লোজ যারা, সেখান থেকেও কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক বা সম্পর্ক দূষণের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এমন কোনো কিছু করলো, দেখা গেল আমার বউয়ের সাথে তার কোনো নেগেটিভ সম্পর্ক নেই, কিন্তু আমার কোনো একটা পার্সোনাল কোনো ম্যাটার সেটাকে লিক আউট করে দিল পাড়া পড়শি বা অন্য সকলের কাছে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। যেহেতু 5টি নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করব বলেছি, তাই নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করছি। কন্যা রাশির অনেক পজিটিভ ইম্প্যাক্ট ডেফিনিট ভাবে আছে। আমি পূর্বেও যখন আমি বাংলার এই বছরটি নিয়ে আলোচনা করেছি, কন্যা রাশি নিয়ে ডিটেলিং করেছি, শুধু নেগেটিভ সাইডটা নিয়েই আমি বলছি। 10th হাউসের অধিপতি গ্রহ যে বুধ, আবার কন্যা রাশি সাপেক্ষে 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ যে বুধ, সেই বুধের ইম্প্যাক্ট যদি লক্ষ্য করা যায়, তাহলে বারবার ধরে আমি বললাম যেটা,
সেটা হচ্ছে এই যে রবি এবং শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়া। তাহলে 10 নম্বর ঘর মানে ক্ষেত্রের জায়গা, 1, 6, 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1, 7, 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1, 5, 10 কানেকশন সফলতার ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র, সন্তানের জায়গা। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে যে এই যে 12 কানেকশন এবং রাহুর ইম্প্যাক্ট সেকেন্ড হাউস নেগেটিভ হয়ে যাওয়া, ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা আগে থেকেই একটা সিদ্ধান্তে চলে আসছি, আগে থেকেই আমি ইলিউশনের মধ্যে দিয়ে একটা চিন্তার জায়গায় চলে গেছি, একটা প্রেডিক্ট করে ফেলেছি, এবার সেই অনুপাতে আমি কর্ম করার চেষ্টা করছি। এই পুরো কর্মের প্রসেসিংটা আমার ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা তাড়িত, প্রভাবিত হয়ে আমি অ্যাজাম্পশনের মধ্যে দিয়ে সবকিছুকে ধরে নিচ্ছি। এই জায়গাটা মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়েও মারাত্মক নেগেটিভ ইম্প্যাক্ট আমি লক্ষ্য করতে পারছি। যারা যারা তোমরা মানে আমি যদি খুব ভালো মতন দেখি মাটি রিলেটেড কাজ করছো, যারা যারা তোমরা ঝাঁ চকচকে জায়গায় কাজ করছো, মাথায় রাখার প্রয়োজন আছে মাটি রিলেটেড, যারা কনস্ট্রাকশন রিলেটেড, প্রমোটার রিলেটেড বা জমির দেখা যাচ্ছে দালালি করছো, এই করছো, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হলেও ঝাঁ চকচকে জায়গায় যারা কাজ করছো বা কি বলো বিউটিশিয়ান বা ওই স্পা, স্যালুন ইত্যাদি ইত্যাদি, এই রিফ্লেকশন কিন্তু আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না। তোমাদের সবচেয়ে বড় শত্রু যেটা লক্ষ্য করতে পারছি, তোমাদের কাছের মানুষ এবং সেম সেক্স। আর তোমাদের আরো ভয়ঙ্কর শত্রু হচ্ছে তোমাদের ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা। সবচেয়ে বড় কথা, একটা মানুষ যখন অকারণে কম্প্রোমাইজ করতে শুরু করে, একটা মানুষ যখন অকারণে স্যাক্রিফাইস করতে শুরু করে, একটা মানুষ যখন অকারণে অ্যাডজাস্টমেন্টের জায়গায় চলে যায়, মুখে বলছি অকারণে, কিন্তু আমার জীবনেও আমি জানি এমন কখনো কখনো কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় তখন এইগুলো না করে কোনো উপায় থাকে না। কিন্তু এইগুলো যখন তুমি মনের বিরুদ্ধে গিয়ে করতে শুরু করছো, তখন তোমার মানে সামনের পথটা কিন্তু অফ হয়ে যাচ্ছে, তখন তোমার লড়াইটা কিন্তু থেমে যাচ্ছে, তখন তোমার লড়াইটা হচ্ছে মনের বিরুদ্ধে গিয়ে মনকে স্যাটিসফাই করা, আমি যেটা করছি সেটা ঠিক করছি। এর ফলে সফলতাকে ইনক্রিজ করার জায়গা এবং এর ফলে সঞ্চয়ের জায়গা লক্ষ্য করা যাচ্ছে না, ওয়েস্ট অফ মানির জায়গা, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গা। আলটিমেট দিনের শেষে যখন তুমি একা নিজের সামনে এসে দাঁড়াচ্ছ, তখন স্যাটিসফ্যাকশন বিহীন একটা মুখ দেখে তুমি বিষণ্ণ হয়ে যাচ্ছ, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই যে রিফ্লেকশন গুলো বললাম, আমি আবার বলছি, এই যে মনের বিরুদ্ধে গিয়ে আমরা কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, অ্যাডজাস্ট করি, এটা কিন্তু সবসময় যে অহেতুক করছি তা নয়। আমরা অনেক সময় অহেতুক করি, ফেম পাওয়ার জন্য, নাম পাওয়ার জন্য, ধরিনি এর কাছ থেকে হয়তো পরবর্তীকালে আমি অনেক সুযোগ সুবিধা পাবো। আবার অনেক ক্ষেত্রে কিন্তু আমার মতন, আমার যখন কৈশোর বা যৌবনে, তখন আমার এমন একটা সিচুয়েশন হয়েছে, মানে আমার মতন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, এমন সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, মনের বিরুদ্ধে গিয়ে সমস্ত কিছু কাজ করতে হয়। কিন্তু একটা জিনিস থেকে খুব কসাস এবং কনসাস, যেটা আমার কোনোদিনই ছিল না, বা এই আমার মতন যারা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স আজীবন ধরে করে যাচ্ছে তাদেরও নেই, সেটা হচ্ছে ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা ভেসে ভেসে কখনো বেড়াচ্ছি না, বা আগে থেকেই প্রেডিক্ট করে নিয়ে তারপর ইলিউশন দ্বারা কোনো কাজ করছি না। একদম বাস্তব বোধ, এটা যদি অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসে, যত তাড়াতাড়ি এই ইলিউশন থেকে বেরিয়ে আসতে পারবে কন্যা রাশির জাতক জাতিকারা ততই ভালো। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তোমার চারিপাশে তোমার খুব ক্লোজ যারা, সেম সেক্স তো বটেই, অপোজিট সেক্সও, তারাই কিন্তু তোমার ওই যে দ্বি চরিত্রের কথা বলেছিলাম না, ভালো আছো অপত্যতাকার, এই যে দুটো চরিত্র কাজ করা, অর্থাৎ গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু এদের কাছ থেকেই লক্ষ্য করা যাচ্ছে। আর যারা যারা তোমরা এখনো বিবাহ ফিবাহ করনি,
তাহলে তোমাদের ব্যক্তিগত জীবনে যাদের সাথে আছো তাদের সাথে একটু কমিউনিকেশনের জায়গাটা, তাদের ভাব, তাদের ইচ্ছে, তাদের চাহিদারও মর্যাদা দাও। আর যারা যারা তোমরা বিবাহিত, ভেরি ভেরি কসাস এবং কনসাস, তোমার যে লাইফ পার্টনার তিনি ভুল পথে পরিচালিত হয়ে যাচ্ছেন না তো? যদি হয় কেন হচ্ছে, সেখান থেকে ফিরিয়ে আনাটা ভীষণ প্রয়োজন। সেখান থেকে ফিরিয়ে না এনে মনের বিরুদ্ধে গিয়ে বাবা কিছু বললে যদি এখনই আমাকে মারধর লাগিয়ে দেয়, ঘর থেকে বেরিয়ে চলে যায়, তাই কম্প্রোমাইজ করছো, যদি এমনটি হয় তাহলে কিন্তু তোমরা আস্তে 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 এন্ডের দিকে যাচ্ছ, সম্পর্কটা শেষ হবার দিকে যাচ্ছ। আজকের মতন এটুকুই, নমস্কার।